বছর 7-8 আপনার বিয়ে হয়েছে, একটি ফুটফুটে সন্তানও আছে, কিন্তু যখনই আপনারা ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছেন, আগের মতন উত্তেজনা অনুভব করছেন না। বুঝতে পারছেন যে আপনার যোনিপথটা আর আগের মতন নেই, অনেকটাই লুজ হয়েছে। ভাবছেন যে এটাকে কিভাবে টাইট করা যায়। আপনি ইন্টারনেটে বিভিন্ন রকম জিনিস সার্চ করছেন, খুঁজছেন, কিন্তু বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কোন পন্থায় এগোলে আপনার যোনিপথটা আগের মতনই টাইট হবে। তো আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, যদিও কেউ এই বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করতে চায় না। তবে ফরচুনেটলি আজ আমরা একজনকে পেয়েছি না, আমাদের শহরের বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন জয়ন্ত বাইনকে। তো ভাবলাম যে এই বিষয়টাই নিয়ে যদি আজকে আলোচনা করা যায়। নমস্কার ডাক্তারবাবু, হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত। তো ঘটনা হচ্ছে যে যোনিপথ লুজ হয়ে গেছে, ফিজিক্যাল ইন্টিমেসির সময় সেই আগের মতন উত্তেজনা তৈরি হয় না, পার্টনারও স্যাটিসফাই হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে যে সেই মহিলা বা সেই তার পার্টনার বুঝতে পারছেন না এবার কি করবেন। তো ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে যদি আজকে আলোচনা করা যায়। তো প্রথমেই যেটা জানতে চাইবো যে যোনিপথ লুজ হয় কেন, মানে এটা কি শুধু কি বয়সের জন্য, না অন্য কোনো সমস্যার জন্য এটা হতে পারে? তো ডেফিনেটলি ওরা কিন্তু বুঝতে পারেন কিছু একটা করতে হবে, আচ্ছা। কারণ আগের মতো সেই ফিলিংসটা নেই, হুম হুম বা সেই উত্তেজনা বা হুম সেই যে টাইটনেসটা আমরা হুম ফিল করতে পারছি না, সেটা তো ডেফিনেটলি বুঝতেই হুম পারেন। হুম। কিন্তু ওরা বুঝে পান না যে কোথায় যাব, কারণ একদম এটা একটা এক্স্যাক্টলি। খুব একটা ব্যক্তিগত হুম সমস্যা। হুম এই ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনাও পাওয়া যায় না, হুম এবং যে আলোচনা দেওয়াও আছে সেগুলো হুম ওরা নিজেরাও হুম বুঝতে পারেন যে এগুলোতে বিশেষ হুম কাজ হুম হচ্ছে হুম না বা হুম হয় না। তো এই যে যোনিপথ লুজ হয়ে যাওয়া, হুম এই বিষয়টাকে আমরা দু তিনটে কারণের দিকে ভাগ করতে পারি, হুম তাহলে যারা দেখছেন হুম হুম, তারা বুঝতে পারবে যে বুঝতে আপনার সুবিধা সঙ্গে হবে। জিনিসটা ম্যাচ করছে কিনা। হুম প্রথম ব্যাপার হচ্ছে যে এজ, হুম এজিং। হুম আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা পুরুষ হুম হুম মহিলা হুম হুম প্রত্যেকের এজিং হুম হই। আমাদের বিভিন্ন যে স্কিন হুম রয়েছে হুম হুম সেগুলো লুজ হয়ে আসে, কারণ স্কিনে আমাদের কোলাজেন হুম থাকে। হুম কোলাজেনটা ইলাস্টিক থাকে, হুম ইলাস্টিক একটা টিস্যু, ইলাস্টিসিটি। হুম দেখবেন কারো চামড়া কেটে গেলে পরে হুম ফাঁকা হয়ে হুম যায়, হুম বা একটা চামড়া পিল করে রাখলে পরে আমরা দেখবেন গুটিয়ে হুম যায়, হুম ইলাস্টিসিটির হুম কারণে। হুম তো এই ইলাস্টিসিটিটা বয়সের কারণে আস্তে আস্তে কোলাজেন যেগুলো মেমব্রেন রয়েছে, যে মলিকুলস গুলো রয়েছে, সেই মলিকুলার বন্ড গুলো কমে আসে, ফলে লুজনেস চলে হুম আসে। হুম এইটা একটা কারণ। হুম সুতরাং বয়সটাকে তো আটকে দেওয়া সম্ভব নয়, না। কোলাজেনের ব্রেকডাউনটা হুম সেই জন্য একটা হুম স্বাভাবিক হুম হুম প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে ভ্যাজানাল ক্যানেলে যেমন কোলাজেন রয়েছে, তেমনি ভ্যাজানাল মাসেলও থাকে। হুম স্মুথ মাসেলস হুম হুম বলি আমরা। হুম এই স্মুথ মাসেল একটা নির্দিষ্ট টোন থাকে। হুম কি হয়, যখন ভ্যাজাইনাল ডেলিভারি হচ্ছে, হুম এটা সেকেন্ড হুম, কারণ, আচ্ছা। তখন এই মাসেলস গুলো স্ট্রেচিং হয়। দেখবেন মহিলাদের বাচ্চা পেটে হুম আসার পরে পেটে যে আমাদের চারিদিকে দেখবেন দাগ চলে দাগ তো আসে, চলে আসে, স্টার মার্ক বলি আমরা। স্ট্রেচ হয়। হ্যাঁ, হুম স্ট্রেচ হুম মার্ক বলি। তো হুম ওটা ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে একটা বড় বাচ্চা হুম বেরিয়ে আসছে, হুম সেটার সময়তেও কিন্তু মাসেলস গুলোতে ওই স্ট্রেচিং বা ওই ব্যাপারটা হয়ে আসে। যেমন গামছা পুরনো হুম হয়ে গেলে পরে, হুম বা খুব জোরে মুচড়ে হুম দিলে পরে ফেসে যাওয়া হুম বলি, হুম সেই ব্যাপারটা হয়। তো এটা একটা। তো ভ্যাজাইনাল ডেলিভারি, ডেফিনেটলি ভ্যাজাইনাল ডেলিভারি হওয়াটা হেলদি, হুম সেটাই ন্যাচারাল। হুম হুম কিন্তু এতে ভ্যাজাইনাল মাসকুলেচার যেটা রয়েছে, স্মুথ মাসল, সেখানে কিন্তু স্ট্রেচিং হয়, সেগুলো অনেক ক্ষেত্রেই ড্যামেজড হয়ে হুম যায়। এটা সেকেন্ড কারণ। হুম তো একটা কোলাজেন বয়সের কারণ, দ্বিতীয়ত নর্মাল ডেলিভারি, হুম দ্বিতীয় কারণ গেল। হুম 3 নম্বর কারণ যেটা আছে, অনেক সময়তেই দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে, যেমন দেখুন অনেকের আছে মুখটা একটু বড়, নাকটা একটু বড়, জন্মের দিক থেকে কানটা একটুখানি অন্যরকম বা বড় রয়েছে, কারো মাথার সাইজটা একটু বড়। তেমনি কারো কারো ক্ষেত্রে ভ্যাজাইনাল ক্যানেলের সাইজটা অটোমেটিক্যালি জন্ম থেকেই তার একটুখানি বড়। বড় হতে হুম পারে। হুম হুম আর একটা কারণ যেটা হুম না বললেই নয়, হুম, সেটা হচ্ছে অনেক সময় মিসম্যাচিং। আচ্ছা। ধরুন ওনার পার্টনারের পেনিসের যেটা সাইজ আর হুম ওনার ভ্যাজানার যেটা সাইজ, হুম সেটার মধ্যে ম্যাচিং অতটা হুম নেই। প্রথম প্রথম অতটা বোঝা যায়নি, হুম, কিন্তু এখন কয়েক বছর পরে জিনিসটা বেশি করে বোঝা যাচ্ছে। আচ্ছা। তো এই 4টে কারণের জন্য হুম কিন্তু ভ্যাজানাল ক্যানেল লুজনেস, সেটাকে আমরা বলতে পারি, বা ভ্যাজানাল ক্যানেল লুজ হয়ে গেছে বলে সেই হুম কাপল তারা ফিল করতে পারেন যে জিনিসটা ঠিক মতো আগের মতো লাগছে না, তখন তারা সার্চ করা শুরু করেন যে এটার জন্য কি হুম, ট্রিটমেন্ট আছে। এবং তো ইন্টারনেটে তো বহু কিছু হ্যাঁ, আছে, বহু এবং জিনিস আমিও রয়েছে, এবং ম্যাল হ্যাঁ ইনফরমেশন বলবো, হ্যাঁ যেগুলো প্রচুর ভুল সঠিক ইনফরমেশন ইনফরমেশন নেই। নেই। হ্যাঁ, আমি আমি অনেকেই। আজকে আসার ঠিক। আগে ইন্টারনেটে সার্চ করে একবার দেখছিলাম যে হুম, অ্যাকচুয়ালি কি কি প্রসেস আছে, তো দেখলাম বহু জায়গায় এত ভুলভাল ইনফরমেশন ইনফরমেশন দেওয়া রয়েছে, রয়েছে যে মানুষ মানে কোন দিকে যাবে ঠিক বুঝতে করতে পারেন পারে না। না। ঠিক। তো এবার ঘটনা হচ্ছে যে যদি আমার যোনিপথ যদি আমার লুজ হয়, তো আমি টাইট করার জন্য আমরা কি কি করতে পারি, মানে এটা কি কোনো মেডিকেল ম্যানেজমেন্ট আছে, কোনো এক্সারসাইজ আছে, নাকি এটা কোনো সার্জিক্যাল প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে? আপনি খুব সুন্দরভাবে বলেই দিলেন আমার কথাগুলো, কারণ আপনি দেখেছেন।
তো আমরা তিনটে ক্যাটাগরিতেই বেসিক্যালি ভাগ করতে পারি, দুটো ক্যাটাগরি মেইন, একটা হচ্ছে সার্জিক্যাল, একটা নন সার্জিক্যাল। আচ্ছা নন সার্জিক্যাল মধ্যে যেটা আপনি বললেন কিছু মেডিসিনস হুম। আর কিছু এক্সারসাইজ। আচ্ছা প্রথমে বলি এক্সারসাইজ, আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজের কথা বলি। আচ্ছা সেটা পেলভিক ফ্লোর মাসেলস গুলো রয়েছে, সেগুলো এক্সারসাইজ যখন আমরা বলে দেবো হুম। স্বাভাবিকভাবে ওই মাসেলস গুলো টোনটা বেড়ে যায় হুম। এবং ভ্যাজাইনাটা অনেকটা টাইটনেস ফিরে আচ্ছা। এসে বা আসতে পারে বলে মনে হয়। হুম, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মহিলাদের নর্মাল ডেলিভারি হয়েছে দুটো বা তিনটে, হুম। বা তার ওজনটা অনেক বেশি, হুম, অলরেডি মাসেলস গুলো হুম। এতটাই স্ট্রেস হয়ে গেছে হুম। যে এক্সারসাইজ করেও টোনটা বাড়ানো যাচ্ছে না, এটা একটা আচ্ছা। সমস্যা হয়। হুম। 2 নম্বর, অনেকে ওজনের কারণে হুম, হুম। টোনটাকে বাড়াতে পারেন না। 3 নম্বর হচ্ছে যে আমাদের যে এখন হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। হুম। আগেকার দিনে আমরা ইন্ডিয়ান যে বাথরুমে বসতাম, হুম। সেখানে বসলে পরে আপনি যখন বসছেন অটোমেটিক্যালি আপনার পেরিনিয়াল রিজিয়নে টান পড়ছে, টান পড়ছে, হ্যাঁ। ওই পুরোপুরি স্কোয়াট করে বসছে হ্যাঁ আপনি, হ্যাঁ, কিন্তু এখন তো আমরা হুম। কমোডে বসছি, হুম। ফলে অটোমেটিক্যালি সেই এক্সারসাইজের ব্যাপারটা অন্তত পটি করার সময়তেও যে এক্সারসাইজটুকু হতো সেটুকু সেটাও কিন্তু এখন আর হচ্ছে না। হচ্ছে না। তো এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। হুম। পরে হচ্ছে মেডিকেশনস। আচ্ছা মেডিকেশনস এর বলতে ওষুধ, কিন্তু মুখে খাওয়ার ওষুধ কিছু নেই। আচ্ছা মেডিকেশনস বলতে তো শুধু মুখে খাওয়ার ওষুধ বোঝায় না, হুম, বিভিন্ন হুম, জিনিসকে বোঝায়। বিভিন্ন রকম। তো মুখে খাওয়ার জন্য এমন কোনো ওষুধ নেই যেটা খেলে আপনার ভ্যাজিনাল ক্যানেল টাইটনেস আসতে পারে। যেটা আছে কিছু ওষুধ আমরা অ্যাপ্লাই করি, আচ্ছা পিলিং প্রক্রিয়া বলি, যেমন আচ্ছা। কিছু ডিপ পিল আমরা করতে পারি ভ্যাজাইনাতে। আচ্ছা সেই পিলিং প্রক্রিয়া করলে পরে এক ধরনের ওষুধই বলবো, ভ্যাজাইনাল ক্যানেলের মধ্যে মাখিয়ে দিলে পরে মিউকোসাটা অনেকটা সংকুচিত হয়। আচ্ছা এই সেম কাজ লেজার দিয়েও করা যেতে পারে। আচ্ছা হ্যাঁ, লেজার দিয়েও করা যেতে পারে হুম। এবং পিআরপি দিয়েও করা যেতে পারে। আচ্ছা এই তিনটে জিনিস, কিন্তু এই তিনটে জিনিস করার জন্য ডাক্তারবাবুর কাছে আসতে হবে। আর পরের যে গ্রুপটা হচ্ছে সার্জিক্যাল। আচ্ছা তো সার্জিক্যাল গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যে মিউকোসাটা হুম। যেটা বললাম আমি প্রথমেই, হুম। যে চামড়ার তলায় হুম। আমাদের যে কোলাজেন থাকে হুম। যেটা লুজ হয়ে গেছে, হুম। সেই একটা স্ট্রিপ আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা আমরা বাদ দেওয়ার পরে মাসেলটা পাবো। হুম। মাসেলটা কেটে বাদ দেওয়া হয় না, মাসেলটাকে আমরা প্লাইকেট করি। প্লাইকেট করা মানে সেলাই করা, আচ্ছা প্লাইকেশন বলি আমরা ইংরেজিতে, প্লাইকেট করে দেওয়া। আচ্ছা তো মাসেলের প্লাইকেশন হবে হুম। আর মিউকোসা কেটে বাদ দিয়ে সেটাকে আমরা স্টিচিং করব, আচ্ছা। দুটো লেয়ারে রিপেয়ার করা হয়। বিষয়টা হচ্ছে উপরের লেয়ারটা স্মুথই থাকছে হ্যাঁ, এবং ভেতরের যে লেয়ারটা মানে মাসল যে Muscles লেয়ারটা layer-টা সেই সেটা লেয়ারটাকে application একটা জায়গায় ভাঁজ করে সেটার যে আমরাকে হ্যাঁ এরিয়াটাকে ছোট করে স্পেসটাকে না কমিয়ে দেয়, কমিয়ে তাতে এটাকে সার্জিক্যাল বলে। আচ্ছা। এবারে স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন আসবে কি স্যার, কাদের ক্ষেত্রে মেডিকেশন বা নন সার্জিক্যাল আর কাদের ক্ষেত্রে সার্জিক্যাল? হুম। প্রথমে হচ্ছে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, দেখুন এটা তো একটা কসমেটিক প্রসিজিয়ার, এটা তো এমন নয় যে আপনার গলস্টোন হয়েছে তার একটাই অপশন সার্জারি করা, বা আপনার পায়ের হাড় ভেঙে গেছে স্ক্রু প্লেট বসানো ছাড়া উপায় নেই। তো আমাদের প্রথমেই জিজ্ঞেস করতে হয় যে পেশেন্টের অসুবিধে কতটা হচ্ছে, তার কতটা লুজনেস বেশি মনে হচ্ছে। যদি তার ক্ষেত্রে মনে হয় যে লুজনেস স্যার আগে যতটা টাইট ছিল তার থেকে বললো ধরুন 20% লুজ হয়েছে, 20%-এর বেশি আমার লুজ হয়নি, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে সেই পেশেন্টের সার্জারি থেকে কতটা ভয় আছে। অনেকেই আছে স্যার সার্জারিতে আমার ভীষণ ভয় করে, আমি সার্জারি করব না। আবার অনেকে আছেন স্যার আমার টাইটনেসটা আমি ফুল চাই, তো আমার যেন একদম লুজ না থাকে। তো এই ক্রাইটেরিয়া এগুলো পেশেন্টের ডিমান্ড যেগুলো থাকে সেগুলোর উপরে ডিপেন্ড করে যখন আমরা দেখছি পেশেন্ট 20% উন্নতি হলেই তিনি খুশি হবেন না, বা সেটুকুই তার টার্গেট। মানে ধরুন আপনি চা খাবেন, চায়ের মধ্যে কতটা মিষ্টি চাইছেন, আপনি যদি খুব বেশি মিষ্টি চান তাহলে 3 কাপ সুগার দেবো, আর যদি বলেন হালকা মিষ্টি চাই তাহলে আমি হাফ চামচ দেবো, তাই না? তো যদি পেশেন্ট খুব টাইটনেস চাইছেন না, বা পেশেন্ট সার্জারিতে ভয় পাচ্ছেন, বা পেশেন্টের ক্ষেত্রে লুজনেস খুব বেশি হয়নি, তখন আমরা নন সার্জিক্যালের দিকে যাব। আচ্ছা। কিন্তু ধরুন ফর এক্সাম্পল কারোর 3টে বাচ্চা, 3টেই ভ্যাজাইনাল ডেলিভারিতে হয়েছে, তার ক্ষেত্রে আপনি যতই কেমিক্যাল পিল করুন, যতই পিআরপি লাগান, এতটাই রিল্যাক্স হ্যাঁ, হয়ে তার গেছে ক্ষেত্রে সার্জারি না করলে পরে কিন্তু টাইটনেস আসবে না। এবং এই ধরনের পেশেন্ট যখন আসেন, স্যার 3বার নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু আমি সার্জারি করব না, তাদেরকে আমরা বোঝাই যে দেখুন আপনি তো একটা প্রসিজিয়ার করবেন, আপনার যদি রেজাল্ট ভালো না আসে, আপনার যেমন মনে হবে টাকাগুলো জলে গেল, আমারও তেমনি প্রসিজিয়ারটা করে আমি তো শুধু টাকা পয়সার জন্য কাজটা করছি না, আমার একটা স্যাটিসফ্যাকশনের বিষয় থাকে যে আমি পেশেন্টকে একটা ভালো রেজাল্ট দিয়েছি, সেই জন্য আপনার সার্জারি করতে হবে। তারপরেও যদি বলেন কি না আমাকে সার্জারি ছাড়া দিচ্ছেন, সার্জারি আমি করবই না, তখন আমরা তাকে একটা দুটো সেশন নন সার্জিক্যাল করতে পারি। কিন্তু আমাদের প্রথম থেকেই বলা থাকে, আমরা পরিষ্কারভাবেই বলে দিই যে আপনার ক্ষেত্রে সার্জারিই দরকার, আর আপনার ক্ষেত্রে সার্জারি না করলেও হবে। এবার এটা পেশেন্টের উপরে
ডিপেন্ড Depend করে করে। যে তিনি কিভাবে জিনিসটাকে নিতে চাইছেন। কিন্তু প্রথম থেকেই যেন পেশেন্ট এবং ডাক্তার, হুম সার্জন দুজনের কাছে যেন ক্লিয়ার থাকে যে এক্স্যাক্টলি কোন জিনিস ওনার দরকার, হুম সেটা ক্লিয়ার থাকলে পরবর্তীকালে কনফিউশন কিছু থাকে না। এই যে দুটো যে পদ্ধতির কথা আপনি বললেন, হুম। তো তার তো লংজিভিটিও আছে। একদম প্রথম যে মেডিকেশন, মেডিকেশনস এর জেল, ব্যাপারগুলো পিআরপি, থাকে, হ্যাঁ এগুলোর কথা বললেন, এর ঠিক, লংজিভিটি একেবারে কতদিন এটা থাকে? এটা হ্যাঁ, এটা তো হুম হুম খুব সুন্দর একটা হুম জিনিস জিজ্ঞেস করলেন। হুম দেখুন, আপনি যে জিনিসটা কম কষ্ট করে পেয়েছেন হুম, সেটা কিন্তু আপনার কাছে বুঝতে খুব পেরেছি। বেশি দিন আপনার কাছে তো থাকবে না। হুম হুম সার্জিক্যাল টেকনিকে আমরা মাসল প্লাইকেট করেছি, হুম ভ্যাজাইনাল মিউকোজা রিপেয়ার করেছি, হুম, সুতরাং রেজাল্টটা সার্জিক্যালের রেজাল্ট মিনিমাম 3 থেকে 5 বছর খুব সুন্দর থাকে। আচ্ছা। যদি না ফার্দার একটা নর্মাল ডেলিভারি হলো বা কোনো রকম অসুবিধা অসুবিধা বলতে কোনো রকম হুম, চোট ফোট হুম, যদি না লেগে থাকে, হুম, সার্জিক্যাল রেজাল্ট 3 থেকে 5 বছর খুব সুন্দর থাকে। আপনি বললেন স্যার 5 বছরের বেশি কেন থাকবে না? হুম। 5 বছরের পরে আপনি আপনার নিজের চেহারাই দেখবেন অনেক বদলে গেছে, সবকিছুই তো সবকিছুই চেঞ্জ হয়ে হবে। যায়। হ্যাঁ। আর যদি আমরা এই কেমিক্যাল পিলিং বা পিআরপি বা লেজার করি, হুম, এগুলো দেখেছি 8 মাস থেকে 2 বছর মতো মোটামুটি এটার রেজাল্টটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। আচ্ছা, এটা আচ্ছা, আপনাকে আচ্ছা। বারবার করাতে হবে। আর সার্জিক্যাল যদি করে দিন তাহলে আপনি 5 বছর ধরে নিন। 5 বছর পরে হয়তো কোনো ইন্টারভেনশন যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। তো এই যে সার্জিক্যাল প্রসিজার যদি কেউ করাতে চায় বা কেউ যদি সার্জারি করাতে চায়, তাহলে তাকে কতদিন হাসপাতালে ভর্তি থাকতে হ্যাঁ, হবে? এটা এটা যখন আমরা বলি তখন পেশেন্ট অনেকটাই আশ্বস্ত হন। কারণ অনেকেই ভাবেন সার্জারি হবে, হুম, 3-4 দিন ভর্তি থাকতে হুম, হবে, ব্লিডিং হবে, যেহেতু সার্জারির কথা আপনি খুব বলছেন। ব্যথা হবে, হুম, অজ্ঞান করে করা হবে হুম, কিনা। হুম, এই যে কসমেটিক ভ্যাজাইনোপ্লাস্টি আমরা করি, সার্জারিটা একটা এখনকার দিনে খুবই একটা আধুনিক প্রক্রিয়া। হুম। পেশেন্টকে একদিনও ভর্তি থাকতে হয় না। বেসিক্যালি আপনাকে 4 থেকে 5 ঘন্টা মাত্র ভর্তি থাকতে হবে। পেশেন্ট আসার মাত্র পরে, 5 ঘন্টা? হ্যাঁ, পেশেন্ট আসার পরে আমরা একটা নাম্বিং ক্রিম দিয়ে দিই। ইভেন আচ্ছা, ফুল অজ্ঞান করারও দরকার পড়ে না। আচ্ছা, আচ্ছা। নাম্বিং ক্রিম আমরা ভ্যাজিনাল ক্যাভিটিতে হুম, আমাদের ফিমেল স্টাফ নার্স হুম, যারা রয়েছেন, হুম, তারা ডাক্তারবাবু বা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তারা দিয়ে দেবেন। আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগে। হুম। পুরো ভেতরের এরিয়াটা নাম্ব হয়ে যায়। আচ্ছা। তারপর আমরা সার্জিক্যাল টেবিলে নিয়ে নিই। সার্জারিটা করতে অ্যারাউন্ড আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় লাগে। হুম, তাহলে ভর্তি সমস্ত কিছু সার্জারি হয়ে যেতে 2 ঘন্টার মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। হুম, তারপরে 3 ঘন্টা যেটা আপনি বলেন, 3 হুম। ঘন্টা আমরা অবজারভেশনের জন্য রাখি। আচ্ছা। যে সার্জারি হয়ে গেল, হুম, নাম্বিং ক্রিমের এফেক্ট চলে গেল, ওনার ব্যথা হচ্ছে কিনা, হুম, কোন রকম কোনো ব্লিডিং হচ্ছে কিনা, ইউরিন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সমস্ত কিছু দেখে আমরা ছুটি করে দিই। আচ্ছা। 5 ঘন্টা পরে ছুটি করে দেওয়া হয়। পেশেন্ট ইউজুয়ালি সেকেন্ড টাইম আসতেই হয় না। কারণ যে স্টিচ গুলো আমরা দিই ভেতরে, প্রত্যেকটা স্টিচ সেলফ অ্যাবজর্বিং স্টিচ, সেলফ নিজের থেকে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম কোনো আসার দরকার পড়ে না। আচ্ছা। তবে সার্জারির পরে কিছু ইনস্ট্রাকশনস আমাদের ডেফিনেটলি থাকে। যেমন? যেমন হচ্ছে 5 দিন বাড়িতে রেস্ট নেবেন, আচ্ছা। খুব বেশি দৌড়াদৌড়ির কাজ না করা ভালো। হুম, আর একটা হচ্ছে যে যখন পটি করবেন, হুম, যাতে পটিটা আপনার সুইফটলি বেরিয়ে আসে, হুম। সেই জন্য রাতের বেলা একটা আমরা ওষুধ দিয়ে দেবো, সিরাপ দেওয়া থাকে যাতে আপনার ইজিলি পটি হয়ে যায়। বেশি করে জল খাবেন। আর 3 থেকে 4 রকমের ওষুধ থাকে, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, একটা মাল্টিভিটামিন। এটা 10 দিন মতো খেতে হয়। আচ্ছা। আর কিছু ইনস্ট্রাকশনস থাকে, সেটা নিশ্চয়ই আপনার মনে হুম, থাকবে, হুম। যে স্যার কবে থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যেতে এটা পারে। তো এটা তো সবার মনে এই প্রশ্ন হ্যাঁ, থাকবে এই যে প্রশ্নটা থাকবে। হুম, আর একটা জিনিস আমি হুম, এখনই বলে দিই, সেটা হুম, হচ্ছে এই সার্জারিটা কিন্তু যখন একজন মহিলার তো মেনস্ট্রুয়াল সাইকেল হয়, হুম, হুম, উনি মোটামুটি জানেন যে মাসের হুম, 15 থেকে 20 তারিখের মধ্যে আমার হুম, হয়। হুম, ওই সপ্তাহটা এই সার্জারিটা করা কিন্তু যায় না। কারণ আচ্ছা। ধরুন সার্জারির পরে ব্লিডিং যদি হয়, হুম, হুম, তাহলে গুলিয়ে ফেলবো আমরা। আমিও পেশেন্ট হয়ে যে ওটা কোনটা ব্লিডিংটা, সার্জারির ব্লিডিং না ওটা সেজন্য ওই 7 দিনে করা হয় না। বাকি যে কোনো দিনে করা যেতে পারে, যে কোনো সময় করা যেতে পারে। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটির কথা যখন আমরা বলছি, 6 উইকস পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, 1.5 মাস 1.5 পরে। মাস পর? এবং যেহেতু ভ্যাজাইনাল সার্জিক্যালি যদি আমরা করি যথেষ্ট টাইট হয়ে যায়, হুম, সেই জন্য আমরা পেশেন্টদেরকে প্রথমে বলি যখন সেক্সুয়াল ফার্স্ট অ্যাক্টিভিটি করবেন অবশ্যই আপনার পার্টনারকে বা হাজবেন্ডকে বলবেন কন্ডোম পরে নিতে হুম, এবং একটা লুব্রিকেটিং জেল ইউজ করতে। হুম, কারণ কিন্তু একটু ব্যথা লাগতে পারে ইনিশিয়ালি, কয়েক মাস মতো হালকা টাইটনেস এবং ব্যথা লাগতে পারে। আচ্ছা, এই যে সার্জিক্যাল ডাউন টাইম যেটা বলছি, হুম, সেটা স্টিচিং টেকনিক বা অপারেশন ক্ষেত্রে যেমন 6 উইকস, লেজার বা পিলিং বা পিআরপি করলে পারে সেটা কিন্তু অনেক কম। আচ্ছা, সেটা 1 সপ্তাহ মতো। 1 আচ্ছা, সপ্তাহ আচ্ছা, পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যায়। আচ্ছা। সুতরাং যারা ধরুন 7 দিন পরেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা তার কোনো বিশেষ প্রোগ্রাম যদি থেকে থাকে, হুম, তাহলে তার ক্ষেত্রে এই পিলিং প্রক্রিয়া বা লেজারের মধ্যে যাওয়াটা ভালো। হুম, আর যদি ধরুন পার্মানেন্ট রেজাল্ট চাইছেন, লং লাস্টিং রেজাল্ট চাইছেন এবং আপনার নরমাল ডেলিভারি হয়েছে, হুম, প্রচুর লুজনেস হয়ে গেছে, হুম। সেক্ষেত্রে সার্জিক্যাল টেকনিকটা করাটা বেটার। বেটার। কিন্তু সেটাও তো খুব অল্প হ্যাঁ, সময়ের একটা সার্জারি বলছি বটে, প্রসিজার। হ্যাঁ। কিন্তু সার্জিক্যাল হুম, প্রসিজিয়ারটা ভীষণ ভালো। হুম,
কোনো স্টিচ যেটা থাকে সেলফ অ্যাবজর্বিং, এবং সেই দিনেই আমরা ছুটি করে দেব, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুধু আপনাকে 1.5 মাস আপনাকে হ্যাঁ, সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটিটা বন্ধ রাখতে হবে। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে এটা করতে কত খরচ হতে পারে? আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে, বা যে পেশেন্ট আসেন উনি হুম। কোনটা করছেন, সার্জিক্যাল হুম। করছেন না নন সার্জিক্যাল হুম। করছেন। নন সার্জিক্যালের ক্ষেত্রে যে আমরা লেজার করব নাকি পিলিং করব নাকি পিআরপি করব, হুম। এগুলোর প্রত্যেকটা জিনিসের হিসেবগুলো আলাদা আলাদা মতো থাকে। আর সার্জারি যদি আমরা করি, সেক্ষেত্রে আপনি কোন হসপিটালে করতে প্রেফার করবেন, আপনি একটা কর্পোরেটে করবেন নাকি আপনি একটা প্রাইভেট সেটআপে করবেন নাকি আমার ডে কেয়ার ক্লিনিকে করবেন, তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা। ওই জন্য রেঞ্জটা অনেকটাই ভ্যারি করে। মোটামুটি ধরে নিন 36,000 থেকে 80। 36,000, হ্যাঁ, এত কমেই হয়ে যায়। যদি আমার ডে কেয়ার ক্লিনিকে আমি সার্জারি করছি, অনেক কম পয়সায় আমার এখানে হয়ে যায়। অনেকেই ভাবেন এই প্রসিডিউরস গুলো বোধহয় খুব হাই এন্ড অফ সোসাইটির লোকজনরা করে থাকে, একদমই তাই। কিন্তু যারা আসেন আমি দেখেছি অনেক গ্রামের থেকে, প্রান্তিক এরিয়া থেকে মহিলারা আসছেন, এবং তারা খুব বিহার থেকে আসছেন, ঝাড়খণ্ড থেকে আসেন, আসাম থেকে আসেন, ত্রিপুরা থেকে আসেন, তারা কিন্তু করে যান। এটা একটা অ্যাফোর্ডেবল। এটা আজকালকার দিনে একেবারেই এমন নয় যে আপনার লাখ লাখ টাকা খরচা হবে, সেটি মানে এটা তো খুবই অ্যাফোর্ডেবল। মানে 36,000 তো আজকের দিনে সার্জিক্যাল খুব বেশি টাকা নয়। কারণ আমি দেখেছি যে ধরুন এই যে ইন্টিমেসির সময় যদি পার্টনার স্যাটিসফাইড না হয়, তো সংসারে তো একটা অশান্তি লেগেই থাকে। কিন্তু দেখুন, ভাবুন যদি সেই লোকটা যদি জানে, অ্যাওয়্যার হয় যে এর একটা চিকিৎসা আছে এবং সেখানে পৌঁছলে পুরোপুরি একটা সলিউশন পাওয়া যাবে, তাহলে দেখুন এই পারিবারিক সমস্যাটাও তৈরি হয় না। তো যাই হোক, অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটাই আমাদের কাজ। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা বিষয় নিয়ে ডিসকাস করলেন আমাদের সঙ্গে। সচরাচর এই ধরনের ডিসকাশন আমরা মানে যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে করতে পারি না। তো যারা এখনো ভাবছেন যে কি করবেন, পিআরপি নেবেন না সার্জারি করাবেন নাকি কোনো অল্টারনেট পন্থা আপনি ব্যবহার করবেন, তবে আমার মনে হয় এত কিছু চিন্তা সবটাই আপনি আপনার ডাক্তারবাবুর উপরে ছেড়ে দিন। একজন ট্রেইনড প্লাস্টিক সার্জনের কাছে যান, তাকে বলুন ঘটনাটা, তিনি ডিসাইড করবেন আপনার যোনিপথ টাইট করার জন্য কোন পন্থাটা সঠিক। ডাক্তারবাবুর সঙ্গে যদি আপনার কোনো দরকার হয়, ডক্টর বাইনের একটা নাম্বার আমরা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।